আমি মূলত জানতে চাই যে নির্বাচন একেবারেই সন্নিকটে, আমাদের নির্বাচনের অভ্যন্তরীণ বিষয়ের পাশাপাশি ভূ রাজনীতি কূটনীতি খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জনগণের ভোটে যদি জামাত ক্ষমতায় যেতে পারে সেক্ষেত্রে আপনাদের কূটনীতি বা পররাষ্ট্রনীতির মৌলিক দর্শনটা আসলে কি হবে? বাংলাদেশ জামাত ইসলামী কূটনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের নীতি হচ্ছে যে আমরা সবগুলো দেশের সাথেই সম্মান এবং মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সম্পর্ক আমরা সেটাই চাই। বাংলাদেশের রাজনীতি এবং বিশেষ করে বাংলাদেশের কূটনীতিটা টোটালি এক দেশ কেন্দ্রিক হয়েছিল, এটি বাংলাদেশের জন্য সম্মান এবং মর্যাদার কারণ ছিল না। দ্বিতীয় হচ্ছে যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে ভূমিকা রাখছেন, অনেক দেশের সাথে আমাদের আছে সম্পর্ক, যোগাযোগ আছে, আমরা তাদের সাথেও কাজ করব, সবার সাথে কাজ করব, সেটা প্রতিবেশী মানে দূরবর্তী প্রতিবেশী হোক, দুনিয়ার যে জায়গাতে হোক না কেন, সবাইকে নিয়েই আমাদেরকে চলতে হবে। এবং কোনো দেশই আসলে দুনিয়াতে এককভাবে চলতে পারে না, কোনো না কোনোভাবে তার একটা নির্ভরশীলতা বা তার একটা সম্পর্ক রাখে। আপনি যে প্রতিবেশীদের কথা বলছিলেন, আমাদের সঙ্গে দুটো দেশের স্থলসীমা রয়েছে, একটি ভারত আর একটি মিয়ানমার। দুটো দেশের কারোর সঙ্গে আমাদের সম্পর্ক আসলে ভালো না। সেই অর্থে ভারতের সঙ্গে সম্পর্ক একেবারেই তলানিতে, মিয়ানমারের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী খারাপ সম্পর্ক রয়েছে। ফলে প্রতিবেশীদের সাথে এই সম্পর্ক উদ্ধারে জামাত ইসলামের ভূমিকা কি হবে, সেটা সরকারে গেলে অথবা সরকারে না গেলেও যদি বিরোধী দলেও থাকেন তারপরে তো প্রতিবেশী বদলের আসলে সুযোগ নেই। এক্ষেত্রে মিয়ানমারের সাথে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে একান্তভাবেই সেখান থেকে বাস্তুচ্যুত হয়েছেন যে প্রায় 1.7 or 8 মিলিয়ন রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছেন, তাদের নিরাপদে তাদের দেশে ফিরিয়ে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যেটা নিয়ে আমাদের সরকার কাজ করছেন। আমরা মনে করি যে এর সাথে ভারত এবং চীনের সরাসরি সহযোগিতা ছাড়া, একটি ভালো ডায়ালগ ছাড়া এটা সম্ভব না। এই দুইটা দেশেরই মিয়ানমারের সাথে যথেষ্ট সম্পর্ক, তাদের অর্থনৈতিক সম্পর্ক আছে, ভূরাজনীতির কারণে বিভিন্ন বিষয় সেখানে সম্পৃক্ত আছে। এ ব্যাপারে ভারত এবং চীনকে সম্পৃক্ত করেই জাতিসংঘ সহ অন্য যারা আছেন তাদেরকে নিয়ে এই সমস্যার সমাধানটা করতে হবে। ভারতের সাথে আমাদের অনেকগুলো বিষয়ে দীর্ঘদিন থেকেই সমস্যা চলে আসছে, এর মধ্যে বর্ডার কিলিং আছে। বাংলাদেশ ভারত অনেকগুলো অভিন্ন নদী, প্রায় 54টি নদীতে ভারত বাদ দিয়ে বাংলাদেশের পানি প্রত্যাহার করছে, যেটা বাংলাদেশের জন্য মরুময়তা তৈরি করছে। বাংলাদেশের কৃষি, অর্থনীতি বা সব কিছু, যোগাযোগ চলাচল সব কিছুতে বড় ধরনের ক্ষতি হচ্ছে গিয়ে। এছাড়া অন্যতম প্রধান হচ্ছে এখন গত 16 বছর যে ফেসিবাস এখানে ছিলেন, তারা সেখানে আশ্রয় নিয়েছেন, সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা বারবার হুমকি দিচ্ছেন। চক্রান্ত ষড়যন্ত্রের বিভিন্ন খবরাখবর আপনাদের মাধ্যমে আমরা পাচ্ছি গিয়ে। এবং আমাদের এখানে তাদের বিচার হয়েছে, মামলা হয়েছে, রায় হয়েছে, আমরা তাদেরকে এখনও আদালতে হস্তান্তর করা হয় নাই। এই সবগুলো বিষয় মিলে আমাদের জন্য অনেকগুলো বাস্তবভিত্তিক অনেকগুলো সমস্যা আছে। যদি আমরা জনগণের সমর্থন নিয়ে আল্লাহর মেহরবানিতে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, জামাত এবং 11 দল, তাইলে এগুলোর একটা বিচক্ষণতার সাথে সমাধান আমরা মনে করি সম্ভব হবে। শেখ হাসিনা যিনি সাবেক প্রধানমন্ত্রী বটে, তার সেই অবস্থান, সেটাকে একদিকে রেখে অন্য ওয়ার্কিং রিলেশন তৈরি করা সম্ভব কিনা, যেটি অন্তর্বর্তী সরকারও বলে, সেই নীতিতে আপনার অটুট থাকবেন কিনা? এবং ভারতের সঙ্গে আপনার ডে টু ডে যে রিলেশন, বিশেষ করে আমাদের ট্রেডের নানান ধরনের নির্ভরতা আছে, চিকিৎসার নির্ভরতা আছে, ভিসা ভারত বাংলাদেশ দুই পক্ষই বন্ধ করে রেখেছে, ক্রিকেট নিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। ফলে এই পরিস্থিতি স্বাভাবিক করার কোনো চেষ্টা কি জামাত ইসলাম করবে? যদি আমাদের সরকার গঠনের সুযোগ হয় তাইলে তো এই সমস্ত মৌলিক ইস্যুগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তো এক্ষেত্রে একটা কথা আছে যে ইট টেকস টু মেক এ কোয়ারেল। হাতে তালি দিতে হলে দুইটা হাত লাগে, এক হাতে তালি বাজে না। বাংলাদেশ যেমন উদ্যোগ নেবে, আমার ধারণা ভারতের বিচক্ষণ রাজনীতিবিদ এবং সরকারে যারা আছেন তাদেরকেও বিষয়টি এগিয়ে আসতে হবে। যেহেতু আমরা পরস্পরের পাশাপাশি আছে, একটি দেশ, নির্ভরশীলতা আছে। বাংলাদেশের 16-17 কোটি মানুষের একটা বিরাট বাজার এখানে গিয়ে, তো এখানেও ব্যবসার বিষয় আছে। বাংলাদেশের একটা বড় স্কোপ আছে ভারতে, এই যে বিভিন্ন কারণে আমাদের লোকজনকে সেখানে যেতে হচ্ছে। আমার বিশ্বাস যে এই সমস্ত বিষয় নিয়ে দুই দেশেরই নেতৃবৃন্দ এই বিষয়টাকে বাস্তবভিত্তিক পদক্ষেপ তারা গ্রহণ করবেন। যেহেতু এছাড়া তো আমাদের কিভাবে আমরা এগিয়ে যাব, দুটো দেশকে এগিয়ে যেতে হলে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। সেক্ষেত্রে তো প্রায়োরিটি ঠিক করতে হবে যে কোনটার আগে আমরা কোনটাকে প্রায়োরিটি বেসিসে আমরা কীভাবে সমাধান করবো গিয়ে। সমস্যার সমাধান আমি বিশ্বাস করি যে এটা সম্ভব।
ফলে তিস্তা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? এটার জন্য ভারতের জন্য অপেক্ষা করবেন? কারণ এটা একটা আন্তর্দেশীয় নদী, দুই দেশে এই নদীর ভাগিদার আমরা, তারা বুঝেন আমরা বাটিতে, নাকি আমরা প্রয়োজন অন্য তৃতীয় কোনো দেশের ইনভলভমেন্টে এটা এগিয়ে নিতে পারি? বর্তমান সরকারে যারা আছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা এই ব্যাপারে কিছু উদ্যোগ নিয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে চীনের কিছু সহযোগিতার বিষয়টা এখানে আসছে আলোচনায়। চীনের একটা আগ্রহ আছে এই ক্ষেত্রে আর কি। তো আমার মনে হয় যে এই বিষয়ে যেহেতু একটা বড় ইস্যু আমাদের জন্য, উত্তরাঞ্চলের জন্য এটা বড় ইস্যু। ফারাক্কা যেমন রাজশাহী অঞ্চলের জন্য, তিস্তা হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের জন্য বৃহত্তর, রংপুর, দিনাজপুর, অনেকগুলো গুরুত্বপূর্ণ জেলা এক্ষেত্রে আর কি। তো এই জন্য উদ্যোগের জন্য প্রথম তো স্বাভাবিক বা আলোচনাই হবে দুই দেশের, বাইলিটারেল টকটা, এখানে আলোচনা ডিসকাশনটা হবে কি। সমাধান যদি না হয় তাইলে সেখানে যে সমস্ত পদক্ষেপ আইনের ভিত্তিতে, আইনের সীমার মধ্যে থেকে আন্তর্জাতিক আইন বা বিদ্যমানের সম্ভব। আমার তো মনে হচ্ছে যে আমাদের নদী কমিশন যেটা আছে বাংলাদেশে বা ভারতের, এইটা গত কয়েক বছর কোনো কাজ করে নাই আসলে। তো এটা যদি কাজ করে তো এই সমস্যার সমাধান বের করা সম্ভব হবে। ভারত বিরোধিতা অথবা ভারতে বাংলাদেশ বিরোধিতার রাজনীতি, এতে আসলে কোনো পক্ষেরই কোনো উপকার হয় কিনা শেষ পর্যন্ত? এবং জামাত কি ভারত বিরোধিতার রাজনীতি এখনো করে বা ভবিষ্যতেও করবে? বাংলাদেশ জামাত ইসলামী নীতি খুবই স্পষ্ট। আমরা এক্ষেত্রে যে কথাগুলো বলেছি সেটা বাংলাদেশের মানুষের প্রত্যাশার কথাই বলেছি। বাংলাদেশের মানুষের কষ্ট বেদনাটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই যে বর্ডার কিলিংটা হচ্ছে, দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্করতম বলা হচ্ছে যে এই বাংলাদেশ ভারত সীমান্তে, যেটা ফেলানির মতো একটা শিশুকে, একটা 12-13 বছরের একটা মেয়েকে হত্যা করা হয়েছে এবং সে ঝুলিয়েছিল। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, দুনিয়াতে এটা একটা খুবই লজ্জাজনক, একটা বেদনাদায়ক একটা বিষয় ছিল আর কি। তো বারবার বসা হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু সেটা জিরোতে আসছে না, বরং একটার পর একটা ঘটেই যাচ্ছে গিয়ে। তো এগুলো বাংলাদেশের মানুষকে হার্ট করে। তিস্তার কথা আপনি বলেছেন, অভিন্ন নদীর কথা আছে, ট্রেড নিয়ে আছে, যে বাংলাদেশে ব্যবসা করছেন তারা, বাংলাদেশে আমরা বিপুল সম্পদ আমদানি করি, বিপুল সংখ্যক মানে বিপুল অর্থের আমরা আমদানি করি, কিন্তু বাংলাদেশ থেকে যখন রপ্তানি যায় তখন ব্যবসায়ীরা বলে যে আমাদের জন্য শত ব্যারিয়ার থাকে আর কি। তো এগুলো নিয়ে তো দুই দেশই চিন্তা করা উচিত। বাংলাদেশে কিছু ঘটলে ভারতের নেতৃবৃন্দ অনেক সময় বক্তব্য রাখেন, তো ভারতেও অনেক ঘটনা ঘটছে যেটা বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়, বেদনা দেয়, হার্ট হয় বাংলাদেশের মানুষ। এই জন্য সুন্দর সম্পর্কের কোনো বিকল্প নাই। আর ভারতের বর্তমান যারা রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন তাদের কিন্তু প্রথম একটা অন্যতম স্লোগান হচ্ছে যে প্রতিবেশী আমার অগ্রাধিকার পাবে। তো এটা তো কার্যকর হওয়া উচিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে হচ্ছে না। এটা আগের সরকারের সময় আমরা এক পেশেভাবে সব দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের সেটা চেক অ্যান্ড ব্যালেন্স রুল প্লে করার চেষ্টা করছেন। সামনেও যাতে এই বিষয়ে একটা সুন্দর, সম্মানজনক এবং বিচক্ষণতার সাথে সমাধান হয়, বাস্তবতাকে সামনে রেখে, আমার মনে হয় এই ধরনের একটা পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। জি, ফলে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যেতে গেলে রাজনৈতিক দলগুলোকে কারো না কারো কাঁধে ভর করার একটা সংস্কৃতি আছে, এটা আমরা মানি কিংবা না মানি। ফলে জামাতও কি এরকম ভারত অথবা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা মুসলিম বিশ্বের কোনো দেশ, তাদের কারো কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন? না, জামাত ইসলামের নীতি অত্যন্ত স্পষ্ট। আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে রাজনীতি করেছি, করছি এবং সামনেও করব। এদেশের জনগণের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা, সেটাকে সামনে রেখেই আমাদের সমস্ত পলিসি আমরা ঠিক করেছি। এই ব্যাপারে আমেরিকার রাষ্ট্রদূত যিনি, অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে আসছেন, তিনিও বলেছেন যে জনগণ যাদেরকে ভোট দেবে আমরা তাদের সাথে কাজ করব। এক্ষেত্রে আমাদের ওনাদের কোনো বিশেষ আর কোনো ভূমিকা নেই, তিনি সেটা ক্লিয়ার করেছেন আর কি। তো আমরা মনে করি যে এইটাই হওয়া উচিত যে আমরা বাংলাদেশ, আমাদের প্রিয় এই বাংলাদেশটিকে সামনে রেখে আমাদের চলতে হবে। এবং বিশেষ করে 5 আগস্টের 24-এর 5 আগস্ট আমাদেরকে এটাই শিখিয়েছে যে মানে সব কিছু থাকার পরেও একটা দল দীর্ঘ 15-16 বছর থেকেও টিকতে পারলেন না, কারণ জনগণকে তারা বিশ্বাস করেননি, জনগণকে তারা ওন করতে পারেননি, আমলে নেন নাই, জনগণের চিন্তা ভাবনা, তাদের সম্মান মর্যাদা দেন নাই, আসলে মানুষকে অসম্মানিত করা হয়েছে। আমরা দেশের জনগণকে নিয়েই রাজনীতি করছি। সামনের নির্বাচনে আমরা জনগণের জন্য আমরা কী করবো সেটা কথা বলছি। আমরা জনগণকে সাথে নিয়েই আমাদের রাষ্ট্র যদি আমাদেরকে আল্লাহ সুযোগ দেন তাহলে আমরা সেখানে ভূমিকা পালন করার চেষ্টা করব। পশ্চিমাদের সঙ্গে জামাত ইসলামের সম্পর্ক, যোগাযোগ এবং ঘনিষ্ঠতা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে এবং সেটা খুবই দৃশ্যমান, সেটা তো স্বীকার করবেন না? এটা হচ্ছে এইভাবে যে আমরা গত 16 বছর তো কোনো সুযোগই পাই নাই। আমাদের এই যে অফিস প্রেমিসেসটা বন্ধ ছিল,
আমরা বাধ্য হয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে অফিস নিয়েছি, বাসাকে অফিস ব্যবহার করেছি, যেভাবে পারা যায় সেভাবে করেছি আর কি। তো এটা যখন আমরা মানে 5 আগস্টের পর যখন এটা আমরা পেলাম, এটাকে পরিষ্কার করতে আমাদের 3 মাস লাগছে, ঠিকঠাক করতে 3 মাস লেগেছে। তখন আমরা সব এমবাসিকে আমরা চিঠি দিয়েছি যে বাংলাদেশ জামাত ইসলামী গত 16 বছর এই ধরনের অত্যাচার নির্যাতনের শিকার ছিল, আমাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এগুলো করেছিল, আমাদের পরিস্থিতি এই ছিল। এখন আমরা এই অফিসটা আরম্ভ করেছি, আমরা তোমাদেরকে ইনভাইট করছি, তোমরা আসো, আমরা তোমাদের সাথে কথা বলবো। তো এক্ষেত্রে অনেকেই এসেছেন, কেউ বলেছেন যে আমরা ইনভাইট করছি আমাদের অফিসে, তোমরা আসো, আমরা সেখানে গিয়েছি। এই ধারাবাহিকতায় বিভিন্ন কূটনৈতিক যোগাযোগগুলো আমরা রেখেছি। অনেক অ্যাম্বাসেডররা 2 বা 3 বা 4 বার আসছেন, বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন, যেহেতু প্রথম দিকে সংস্কারের বিষয়টা ছিল, তারপরে আসছে নির্বাচন, গণভোট, এখন আবার সর্বশেষ নির্বাচন, এগুলো নিয়ে বিভিন্ন সময় তারা মত বিনিময় করেছেন। এই ডিপ্লোম্যাটিক কন্ট্যাক্টটা একটা দলের তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেই দেশও জানতে চায় আমার সম্পর্কে, আমারও দায়িত্ব হচ্ছে আমার পলিসিটা তাদের সামনে সুযোগ থাকলে কথা বলা, তুলে ধরা, তাহলে তো একটা স্বাভাবিকভাবে একটা ভুল বুঝাবুঝি থেকে যেতে পারে। তো আমাদের কাছে মনে হচ্ছে এই কারণেই বিশেষ করে পাশ্চাত্যের যারা আছেন, যেহেতু সেখানে দেশ বেশি বা তাদের ইনভেস্টমেন্ট, তাদের ইনভলভমেন্ট বাংলাদেশে বেশি, বাংলাদেশের রেমিটেন্স টেমিটেন্স সব তো সেখান থেকে আসছে গিয়ে বড় আকারে, এই জন্য তারা সেখান থেকে বেশি কৌতূহলী হয়েছেন। এবং জামাত ইসলামী যেহেতু একটা ইসলাম বেসড পার্টি, ডেমোক্রেটিক পার্টি কিন্তু ইসলাম বেসড, এই জন্য আমাদের ব্যাপারে তাদের কৌতূহলটা একটু বেশি ছিল যে তোমরা কীভাবে দেশ পরিচালনা করবে, তোমাদের দল পরিচালনা কীভাবে তোমরা করো, তোমরা এই যে অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে সেখানে তোমাদের রুলটা কী হবে ইত্যাদি বিষয়গুলো তারা বিভিন্ন সময় আমাদের সাথে কথা বলেছে। এই কারণেই মনে হয়েছে যে আপনাদের কাছে মনে হচ্ছে যে আমরা কেন তাদের সাথে কথা বলছি, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া একটা দলের, যেহেতু আগে সুযোগ পেয়ে আমরা সুযোগ ছিল না বা খুবই সীমিত ছিল, এখন সেটাকে আমরা কাজে লাগাচ্ছি গিয়ে। ফেয়ার এনাফ। কিন্তু ধরেন ওনারা এই সমস্ত প্রশ্ন ছিল, যেহেতু জামাত ইসলামী একটি ইসলামিস্ট পার্টি, আবার একই সাথে একটি ডেমোক্রেটিক পার্টি বলেও আপনারা দাবি করছেন, আবার আপনারা প্রচলিত রাষ্ট্র সংবিধান সেই ব্যবস্থার ভিতর দিয়ে নির্বাচনের ভিতর দিয়ে যাচ্ছেন, সো তাদের নিশ্চয়ই কিছু প্রশ্ন আছে, আমরাও এটা বুঝি। সেই যে প্রশ্ন, সেই প্রশ্নের যে উত্তর তারা জানতে চান, তার সন্তোষজনক উত্তর আপনারা দিতে পেরেছেন কিনা, এবং তারা আপনাদের ব্যাখ্যায় সন্তুষ্ট কিনা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় দেশ। দুইটা বিষয়, একটা হচ্ছে যে আমাদের দলের পলিসি সম্পর্কে তারা জানতে চেয়েছেন, দলের লিডারশিপ, দলের বিভিন্ন কলা কৌশল, আমাদের পলিসি, ফিলোসফি, স্ট্র্যাটেজি, টেকনিক, এগুলো তারা জানতে চেয়েছেন। একই সাথে গণতান্ত্রিক যে প্রক্রিয়া বাংলাদেশে আছে বিদ্যমান, সেটার সাথে আমরা কিভাবে, আমরা বলেছি আমাদের দলে বাংলাদেশের সবকটি দলের চেয়ে আমাদের দলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা সবচেয়ে বেশি আমরা ইমপ্লিমেন্ট করি। জামাতের পলিসি, ওমেন্স পলিসিটা কী হবে, মাইনরিটি পলিসিটা কী হবে, ফরেন পলিসিটা কী হবে, বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের দায়িত্ব পেলে আমাদের সরকার ব্যবস্থাটা কী ধরনের হবে, এগুলো তারা আমাদের জানতে চেয়েছেন। এবং এগুলো নিয়ে তাদের সাথে আমাদের অনেক দফা আলোচনা হয়েছে। আমাদের গত 20 তারিখ 20 জানুয়ারি যেটা পলিসি সামিট ছিল, সেখানে তো আমরা 5টা মৌলিক বিষয় তুলে ধরেছি, প্রায় 30 জন ডিপ্লোম্যাট, 30টা দেশের প্রতিনিধি সেখানে ছিলেন। বিস্তারিত আমরা তাদেরকে দিয়েছি, তাদের কাছে সব পেপারসগুলো আমরা দিয়েছি। পরে আবার গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমরা আরেকটা করেছি, ওই যে বিজনেস সামিট যেটা করেছি, আলাদা করেছি, তো সেখানে অনেকে আসছেন। তো আলহামদুলিল্লাহ এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা অত্যন্ত স্পষ্ট যে জামাত অত্যন্ত সুশৃঙ্খল এবং এমন একটা দল যে দেশ নিয়ে, জাতি নিয়ে অনেক চিন্তা করে, তার ডিপলি স্টাডি আছে, তার টিমটা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই এফিশিয়েন্ট। এগুলো আমাদের কাছে মনে হচ্ছে তাদের আলোচনা, তাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। চীনের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন? আমরা দেখেছি আমির সহ চীন সফর করেছেন, এবং মানে জামাতকে একটু বেশি চীনমুখী হয়ে যাচ্ছে কিনা এরকম ভাবার কোনো সুযোগ আছে, নাকি আপনাদের একটু প্রো আমেরিকান? 5 আগস্টের পরে আমি যতটুকু দেখেছি, চীনের অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে যথেষ্ট তৎপর, তিনি যেমন বিএনপির সাথে যোগাযোগ করেছেন, আমাদের সাথে যোগাযোগ করেন, বিএনপির অফিসে গিয়েছেন, আমাদের অফিসে প্রায় একই সময়, বিএনপির অফিস গেলে আমাদের অফিসে আসেন, আমাদের অফিসে আসলে বিএনপির অফিসে যান বা কথা বলেন। এটা একটা আমার দৃষ্টিতে খুবই প্র্যাগম্যাটিক ডিপ্লোম্যাটিক রোল প্লে করেছেন। এবং বিএনপির একাধিক টিম চীনে গিয়েছেন, আমাদেরও 2টো টিমকে তারা দাওয়াত দিয়েছেন, আমরা সেখানে গিয়েছি, বিভিন্ন বিষয়ে সেখানে মত বিনিময়ের জন্য গিয়েছেন। তো
তো এগুলো হচ্ছে যেহেতু বাংলাদেশ একটা মানে বিকশিত একটি দেশ, অর্থনৈতিক দিক থেকে একটা শক্তিশালী ভিত্তি আমাদের অর্জিত হওয়ার পথে আছে, তো আলহামদুলিল্লাহ এরপরেও এটা বিরাট সংখ্যক জনগোষ্ঠী এখানে আছেন, বিরাট একটা বাজার আছে আর কি। এই সমস্ত বিষয়কে সামনে রেখেই চীন এই সমস্ত বিষয়ে ভূমিকা পালন করছে। এগুলো নিয়ে আমাদেরকে ওই অন্যান্য ডেভেলপমেন্টরা জিজ্ঞেস করেছেন তোমরা চীনে গেলে কেন, বলে চীন দাওয়াত দিয়েছে, তোমরা দাওয়াত দাও, আমরা তোমাদের দেশে যাব। আমাদের দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আমরা তোমাদের সাথে কথা বলতে চাই, মত বিনিময় করতে চাই। তো পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের আমির সাহেবকে দাওয়াত দিয়েছে, উনি একটা টিম নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে সেখানে গিয়েছেন। গিয়ে আমাদের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ তাহের সাহেব প্রধান উপদেষ্টা আমেরিকা গিয়েছেন, সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে তাদের হাই প্রোফাইল অনেকের সাথে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যিনি দাওয়াত দেবেন আমরা তার সাথে কথা বলছি, আমাদের দাওয়াতে যিনি আসছেন আমরা তাকে আমাদের বিষয়গুলো ক্লিয়ার করছি। এটাই তো রাজনীতি, এটাই গণতন্ত্র। জামাত প্রো চীন, প্রো ইউএসএ বা প্রো ইন্ডিয়া এরকম কোনো ট্যাগলাইন না, আমাদের এই ধরনের কোনো নীতিও নাই যে আমরা তাদেরকে বলেছি যে আমরা কোনো দেশের দিকেই আমরা ঝুঁকে পড়ে আমরা কোনো দেশপন্থী আমরা হব না, বরং আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশের প্রয়োজনে আমরা সবার সাথেই কথা বলবো, বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে বাংলাদেশের কল্যাণ, বাংলাদেশের উন্নয়নের জন্য, উন্নতির জন্য আমরা তোমাদের সবার পরামর্শ চাই, সহযোগিতা চাই, তোমাদের এক্সপার্টিটা আমরা চাই। জামাত নিয়ে একটা সাংঘাতিক নেতিবাচক প্রচারণা বাংলাদেশের বাইরেও ছিল এবং সেগুলো নিয়েও ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটরা আপনাদের সঙ্গে তাদের কোনো কনসার্ন জানান কিনা বা তাদেরকে আপনারা আপনাদের যে অবস্থান সেটা তুলে ধরতে পেরেছেন কিনা? যে বললাম গত 1.5 যুগে এই কাজটা করা হয়েছে, যে যারা ক্ষমতায় ছিলেন তারা ব্যাপকভাবে আমাদের ব্যাপারে প্রচার চালিয়েছেন এবং জামাত ইসলামীকে, তার আদর্শকে, তার নীতি, এই সবগুলো বিষয়কে ভিন্নভাবে তারা অন্যদের কাছে এটা তুলে ধরেছেন। বিকল্প হিসাবে আমরা আসলে কিছু করতে পারিনি, কোনো সুযোগও ছিল না, আমরা কারোর সাথে দেখা করার কোনো সুযোগ ছিল না, বাইরে যাওয়ার তো সুযোগই ছিল না। বাস্তবে যেটা ছিল আমাদের অধিকাংশ নেতারাই জেলে ছিলেন। এইটাই তারা জানতে চাইছেন যে তোমাদের সম্পর্কে এই ধারণাগুলো আমাদের মধ্যে আসছে, জামাত গেলে এইগুলো করবে, সেগুলো ইত্যাদি কথাবার্তা তারা বলেছেন। আমরা ক্লিয়ার করেছি যে এই হচ্ছে আমাদের নীতি, আমাদের পলিসি, এবং এটা নিয়ে তারা আমরা বলেছি তোমরা ক্রস চেক করে দেখো, আমাদের ওয়েবসাইটে যাও, সেখানে আমাদের কনস্টিটিউশন, আমাদের গঠনতন্ত্র আছে, দলের গঠনতন্ত্র আছে, আমাদের সবগুলো বিষয় আমরা সেখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে পর্যায়ক্রমে সবগুলো বিষয় আমার কাছে মনে হয়েছে আমরা তাদের কাছে স্পষ্ট করতে পেরেছি। শরিয়া আইন নিয়ে আসলে আপনাদের অবস্থান কি এবং সেটা আপনারা আপনাদের মানে বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার, উন্নয়ন সহযোগী বন্ধু যারা জাতিসংঘ থেকে শুরু করে তাদেরকে স্পষ্ট করতে পেরেছেন? এই প্রশ্নটাও একটা কমন প্রশ্ন সাধারণত করেন পাশ্চাত্যের কূটনীতিকরা, যে বাংলাদেশ কোন মডেলে হবে। বিষয়টা হচ্ছে যে শরিয়া আইন এইটাই ইসলামের তো একটা আইন। শরিয়া মানে হচ্ছে আইন, আরবি ভাষায় শরিয়া, ইসলামী আইনকে শরিয়া আইন বলে আর কি। আমার একজন মুসলমান ইসলামের ভিত্তিতে যত কাজ করবেন সব হচ্ছে তিনি এই শরিয়ার ভিতরে থেকে তিনি করছেন। তার নামাজ, তার রোজা, তার যত আমল, তিনি হজ করছেন, ইত্যাদি ইত্যাদি করছেন, কোরবানি করছেন, যা করছেন আসলে এইটাই। কিন্তু এটাকে ভিন্নভাবে ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে যে শরিয়া মানে হচ্ছে মারাত্মক কিছু একটা, মূল কথা হচ্ছে এটা। তো একজন মুসলমান তো তিনি ইসলামের বিধিবিধান মানবেন, যিনি আল্লাহকে মানেন, রসুলকে মানেন, আখেরাতে বিশ্বাস করেন, কোরআন মানেন, তিনি তো এর বিধানে উঠতে চলবেন, এটাই স্বাভাবিক। যিনি কমিউনিস্ট দর্শন লালন করেন তিনি কমিউনিজমের দর্শন লালন করবেন, তিনি বলেন প্রলেতারি ইত্যাদি তার যা কিছু আছে, সাম্যবাদ ইত্যাদি তিনি এগুলো বলবেন, এটাই তো নিয়ম। আর রাষ্ট্র পরিচালনার জন্য তো তার একটা কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশন অনুযায়ী দেশ চলবে, এটাই তো চলে আসছে, আমাদের এটা চলতে থাকবে আর কি। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা সবার কাছে স্পষ্ট করেছি যে এগুলো নিয়ে যে অপপ্রচার হয় সেগুলো আসলে সঠিক নয়। ডিপ্লোম্যাটরা এগুলো সমস্ত বিষয় সব জানতে চান আমাদের কাছে। এই যে যেটা বললাম যে মহিলাদের ব্যাপারে, মাইনরিটির ব্যাপারে, এমনও বলেছেন যে তোমরা কোন দেশের কোন মডেল ফলো করবা, নাম বলেছেন অমুক দেশ অমুক দেশ। আমরা বলেছি বাংলাদেশ তো বাংলাদেশি মডেল হবে, সেখানে অন্য কোনো মডেল আনার প্রয়োজন হবে না। এগুলো তারা অনেক সময় জিজ্ঞেস করেছেন। আপনার কথা থেকে এই অনুসিদ্ধান্ত আসতে পারছে জামাত প্রচলিত সংবিধানের ভেতর থেকেই রাষ্ট্র পরিচালনা করবে, এখনই শরিয়া আইন বাস্তবায়নের বা ইসলামী আইন বাস্তবায়নের চিন্তা আপনারা করছেন না? একটা দেশের 90% জন লোক মুসলমান, যিনি আল্লাহতে, রসুলে, ইসলামে, কোরআনে বিশ্বাস করেন, তার জীবনে তো এগুলো থাকবেই। এখন দেশ পরিচালনার জন্য আমাদের কনস্টিটিউশনটা হয় আমাদের পার্লামেন্ট থেকে, পার্লামেন্ট হয় জনগণের ভোটে। যে এই একটা দেশে মুসলমান আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, ভিন্ন মত আছেন, পাহাড়িরা আছেন, সমতলের আছেন, সব ধরনের মানুষ আছে, তাদের সবার জন্য কনস্টিটিউশনটা হচ্ছে কমন আইন। এই আইন অনুযায়ী
সে দেশ পরিচালনা করবে, যেটা অন্য জায়গায় চলে আসছে আমাদেরও সেটা চলবে কি। নারী এবং পুরুষ যে কেউ যে শীর্ষ নেতৃত্বে আসতে পারবেন না, বিশেষ করে আপনার দলের ক্ষেত্রে, সেটা কি তাদের কাছেও পরিষ্কার, বা এটা নিয়ে আপনাদেরকে কখনো নেতিবাচক প্রশ্ন শুনতে হয়েছে কিনা? তো আল জাজিরার যে সাংবাদিক আসছিলেন, আমরা যতটুকু জেনেছি তিনি আসলে ফ্রিল্যান্সার সাংবাদিক, একদম মূল স্ট্রিম সাংবাদিক নয় আর কি, সর্বশেষ জেনেছি আর কি। যাই হোক, তো এই প্রশ্নের উত্তরে আমির জামাত বলেছেন কি সেটা, এক্ষেত্রে আমাদের দলের নীতি হচ্ছে, যেহেতু আমরা ইসলাম বেসড একটি দল, গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা পরিচালিত হয়ে থাকি, এই জন্য নারীদের আমাদের একটা পরিপূর্ণ সংগঠন আছে, যাদের সংখ্যা হচ্ছে আমাদের টোটাল ম্যান পাওয়ারের, টোটাল জনশক্তি যেটাকে আমরা বলে থাকি আমাদের সব ধরনের, তার 40%-এরও বেশি, কোনো কোনো ক্ষেত্রে সেটা 43%। তো মহিলা সংগঠনের দায়িত্বশীলরা আমাদের সবগুলো ফোরামে আছেন, সমান মানে আছেন, আমাদের কেন্দ্রীয় সুরাতে আছেন, কেন্দ্রীয় কর্মপরিষদে আছেন, সবটাই আছে। অর্থাৎ দলের নীতি নির্ধারণী এবং দল পরিচালনার মৌলিক সব জায়গাগুলোতে নারীদের অধিকারটা আমরা এস্টাবলিশ করেছি। তাদের বক্তব্য, তাদের পরামর্শ, তাদের সব মতামত শুনে নিয়েই আমরা সংগঠন পরিচালনা করছি। তো এইভাবে একটা অসাধারণ কম্বিনেশন। প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলো তারা এক সিস্টেমে চলেন, আমরা আরেকটা সিস্টেমে চলি। তো কিছু কিছু লোক মনে করেন যে সব ওই প্রচলিত ধারায় আসতে হবে, এই জন্য মাইন্ড সেট করা থাকে যে প্রচলিত ধারায় হইতে হবে। তো প্রচলিত একটা ধারা আছে যেটা আমাদের সাথে দৃশ্যমান গত 30 বছরের মতো, প্রায় 30-35 বছর থেকে বাংলাদেশে, 91 থেকে 25 সাল 26 সাল পর্যন্ত এখন। তো একটা ধারা চলে আসছে, দুই দলেরই দুইজন চিফ ছিলেন, তারা দলকে নেতৃত্ব দিয়েছেন, দেশকে নেতৃত্ব দিয়েছেন। এর আগে আবার আরেকটা ভিন্ন ছিল, 72 থেকে আরম্ভ করে মনে করেন 91 আগ পর্যন্ত আরেকটা ধারা ছিল, সেখানে যারা ক্ষমতায় ছিলেন। এখন আবার 26 থেকে আমরা নতুন বাংলাদেশ পাবো, সেই বাংলাদেশে আবার নতুন নেতৃত্ব আসবে। এটা আসছে কোথা থেকে? দল কোন নেতৃত্ব চুজ করবে সেইটার উপর, আবার জনগণের সাথে সম্পৃক্ততা আছে, জনগণ কাকে সর্বোচ্চ ভোট দিয়ে দেশ পরিচালনার ক্ষমতা দেবে, পার্লামেন্টে পাঠাবে, সেগুলোর উপর এটা সিদ্ধান্ত নির্ভর করে। আমার প্রশ্ন ছিল যে নারী ইস্যুতে জামাত ইসলামের যে ঘোষিত অবস্থান, এটা তো গোপনীয় কিছু না, এটা তো খুবই ডিক্লেয়ার। আপনার বিদেশি মানে বাংলাদেশের ফরেন ফ্রেন্ডস যারা বা এখানকার দূতাবাস যারা, বিশেষ করে পশ্চিমারা, তাদের কোনো কনসার্ন ছিল কিনা, এবং তাদেরকে আপনি এটা ব্যাখ্যা করার পরে আর দে স্যাটিসফাইড উইথ ইউর এক্সপ্লেনেশন? যখন যেটা জানতে চেয়েছেন সেটা আমরা এক্সপ্লেন করেছি, আমাদের দলীয় অবস্থান, দলের নীতি, মহিলাদের অবস্থান, মহিলাদের ভোটাধিকার, মহিলাদের নির্বাচনে অংশগ্রহণ, রাজনীতিতে অংশগ্রহণ, সবগুলো বিষয় আমরা তাদের কাছে স্পষ্ট করেছি। যেহেতু এগুলো তো খুব দৃশ্যমান, আমরা যা করেছি দৃশ্যমান, সবই তাদের কাছে ক্লিয়ার করেছি আমরা। তুরস্ক এবং পাকিস্তান, এই দুটো দেশের প্রভাব আমাদের অর্থনীতি, কূটনীতিতে তো বটে, আমাদের রাজনীতিতেও খানিকটা বাড়ছে কিনা? ঐতিহাসিকভাবে এই মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক, মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসলামী দেশ, আরবি ভাষাভাষী, কিন্তু তুরস্ক তো একটা বড় দেশ। এই সমস্ত কারণেই মানে পিপুল টু পিপুল রিলেশন। আর সরকারের সম্পর্ক তো হয় তার আর্থিক কারণে, ব্যবসার কারণে, বা অন্য ডিফেন্সের কারণে, এই সমস্ত দিক থেকে। তো তারা আগ্রহ বাংলাদেশের সাথে, বাংলাদেশও সেখানে কমফোর্ট ফিল করছে, বাংলাদেশের প্রচুর আইটেম তারা নেয়, তাদের আমরা অনেক আইটেম কিনি। মূলত এইটা এই ধরনের একটা সম্পর্ক আমার মনে হচ্ছে, এর বাইরে কোনো কিছু নয়। পাকিস্তানের সঙ্গে জামাতের সম্পর্ক কেমন, এবং এটা কি আরো বৃদ্ধি পাবে কিনা? না, আমাদের আলাদা কোনো সম্পর্ক কোনো দেশের সাথে নাই, সমস্ত দুনিয়ার সব জায়গাতে আমাদের জন্য সম্পর্ক সেই ধরনের আছে গিয়া। আর বাংলাদেশ জামাত ইসলামী একটা টোটালি ইন্ডিভিজুয়াল সংগঠন, বা জামাত ইসলামী সব জায়গাতে ইন্ডিভিজুয়াল সংগঠন। এটা এমন না যে সমস্ত দুনিয়ার সব জামাত এক ধরনের, তার নেতৃত্ব, তার গঠনতন্ত্র, তার নির্বাচন পদ্ধতি কমপ্লিটলি ডিফারেন্ট। মানে ইন্ডিয়ান জামাত বা পাকিস্তান কোনো সম্পর্ক না। ডিপ্লোম্যাট যারা, তাদের একটা বড় অংশই নারী, ফলে আপনারা যেহেতু নারীদেরকে চালকের আসনে দেখতে চান না, আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে একজন অ্যাম্বাসেডর পাঠাই, তিনি তো ওই দেশে বাংলাদেশের সরকারের প্রতিনিধি, ফলে নারী রাষ্ট্রদূতদের কাজের ক্ষেত্রে কি কোনো অবস্টাকল তৈরি হতে পারে জামাত ক্ষমতায় আসলে, নাকি নারীরা 1 নম্বর লোক হবে না, তারা হয়তো ডেপুটি হাই কমিশনার বা ডেপুটি রাষ্ট্রদূত হবে, এরকম কিছু? না, আমি তো আগে বলেছি রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনায় এখানে যেটা হবে সেটা হচ্ছে যে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, তার দক্ষতার ভিত্তিতে, সততার ভিত্তিতে তিনি দায়িত্ব পালন করেন। তিনি পুরুষ না মহিলা সেটা তো দেখার কোনো অবকাশ আমাদের নাই, এবং আমরা এই নীতিতেই আমরা থাকবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ জুবাইর ভাই আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।